আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ইরামণি মণ্ডল। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি জাহাজ ভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও অসুস্থ হয়েছেন আরও বেশ কয়েকজন। সকালে ভাটিয়ারী এলাকার একটি শিপইয়ার্ডে কাজ চলাকালীন হঠাৎ এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌসী শিপইয়ার্ডের বিস্ফোরণে অন্তত 7 জন নিহত ও দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন শ্রমিক। নিহতদের মধ্যে 4 জনের পরিচয় মিলেছে। তারা হলেন সানি জলদাস, পলাশ জলদাস এবং 2 সহোদর মনসুর আলী ও নাসির উদ্দিন। তারা সবাই ভাটিয়ারী এলাকার বাসিন্দা। এদিকে দুর্ঘটনার পর কারখানার ভেতরে চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে যান। পরে ভেতরে শ্রমিকদের হতাহতের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী কারখানায় ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে 5 জনের মৃত্যু শনাক্ত করতে পারছি। 5টা হাসপাতালে আছে, চট্টগ্রাম মেডিকেলে। এই 5 জন লোকই মারা গেছে বলে আমাদের ধারণা আছে। এখানে 2 জন আছে, এই 7 জন, টোটাল 7 জন। এবং ভিতরে কয়জন লোক গিয়েছিল না গিয়েছিল এটা আমরা জানতে পারবো জোয়ার নেমে যাওয়ার পর, যখন আমরা যাবো দেখবো তখন। প্রিয়জনদের মৃত্যুর খবরে হাসপাতাল ও ঘটনাস্থলে ছুটে আসা স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। জাহাজ কাটার সময় গ্যাস লিক হয়ে এখানে অনেক শ্রমিক মৃত অবস্থায় পাওয়া গেছে, কিন্তু কোম্পানি থেকে এখানে কোনো ত্রিপল লাইনে বা এমার্জেন্সি সার্ভিসে কোনো অক্সিজেন মাস্ক কিছু দেওয়া হয় নাই। এখানে 1000 কোটি টাকা খরচ করা হয় গিনিয়াটের জন্য, একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয় না। এই টাকা কার জন্য? শুধু এখানে গিনিয়াট করে আপনি ফায়দা লুটবেন, আপনি ব্যাংক থেকে ঋণ পাওয়ার জন্য গিনিয়াট করে দেখাচ্ছেন, কিন্তু মানুষের কি হচ্ছে? এই জীবনকে আপনি নিরাপত্তা দিতে পারবেন? লোয়ারিয়ে যাবার পর দিয়ে লোয়ারি 7 জন পড়ে গেছে। 7 জন পড়ার পর দিয়ে ফলাস গেছে, সানি গেছে, সানি বাঁচাতে গেছে, ফলাসে বাঁচাতে গেছে, ওদেরকে উদ্ধার করতে যাইয়ে ওরা পড়ে গেছে। বিস্ফোরণ ও বিষক্রিয়ার সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞরা। যেহেতু আপনার এটা কার্বন বেস এই পুরাতন শিপ ব্রেকার, এটাকে ফ্রি করে সাধারণত কাটতে হয়। ওরা শ্রমিকরা যখন কাটতেছিল তখন এখানে আপনার ক্লোরিন গ্যাস অথবা কার্বন বেস, যে কার্বন মনোঅক্সাইড গ্যাস, যেটা আপনার অত্যন্ত মারাত্মক বিষাক্ত গ্যাস, ওরা যখন এটা কাটতেছিল তখন এই গ্যাস আক্রান্ত হয়ে এই দুর্ঘটনা ঘটছে। এখানে কোনো বিস্ফোরণ হয় না। লিওন আজাদ, আরটিভি। দর্শক, এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, হতাহতের বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। যে এরা আসলে যেমনটি বলেছেন, সীতাকুণ্ডের ভাটিয়ারী ফেরদৌসী স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে আসলে সকালবেলা যেই ঘটনাটি ঘটেছিল, আসলে এটি অত্যন্ত ভয়াবহ বলা চলে। এই ঘটনায় এখনও পর্যন্ত 7 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই মুহূর্তে কিন্তু ইয়ার্ডের ভিতরে 2টি লাশ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 6 জনকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে 5 জন নিহত হয়েছে, 1 জন আহত আছেন বলে আমাদেরকে ওইখানকার পুলিশ ফাঁড়ির যিনি ইনচার্জ তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং এই ঘটনা কিন্তু সকাল 8টার সময় যদিও ঘটে থাকে, এরপরে আমরা কিন্তু খবরটা পেয়েছিলাম এবং গণমাধ্যম কর্মীরা খবরটা পেয়েছিল 11টায়। এবং এখানকার যারা এলাকাবাসী আছে তারা যেটা বললো, আসলে 999 ফোন করে তারপরে তারা কিন্তু এসেছে এবং এরপরে তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছে। ভিতরে প্রবেশ করার পরে কিন্তু আসলে উদ্ধার কর্মীরা কিন্তু ওদেরকে উদ্ধার করেছে, নিয়ে গেছে। এবং একই সাথে যে জাহাজটিতে আসলে গ্যাস ফ্রির জন্য আনা হয়েছিল সেটি কিন্তু 2-3 মাস আগে এখানে আনা হয়েছিল। এরপরে কিন্তু আসলে সেটিতে কাজ করতে গিয়েছিল, এরপর পরে কিন্তু এই ঘটনা ঘটে এবং একই সাথে আসলে এটি একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে। আমরা কথা বলবো আসলে একটু চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মহোদয়ের সাথে, এবং তিনি এটি পরিদর্শন করতে এসেছেন এবং পরিদর্শন করে তিনি কি পেয়েছেন আমরা একটু ওনার কাছে এটা জানতে চাইবো। এবং একই সাথে জানতে চাইবো আসলে আজকে সরকারি বন্ধের দিন, এরপরে ইয়ার্ড খোলা ছিল, ওনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা, আসলে কি পেয়েছেন এখনো পর্যন্ত, কিংবা আজকে সরকারি বন্ধের দিন ইয়ার্ড খোলা, এই ব্যাপারে আপনারা কোনো অ্যাকশন নেবেন কিনা? আচ্ছা, আমরা যতটুকু জেনেছি যে এটা একটা এলএনজি বাহী একটা জাহাজ। শুক্রবারে নর্মালি তাদের ইয়ার্ড খোলা থাকে না, আর একটা শিফটে নর্মালি 200 থেকে 300 লোক কাজ করে। তো তাদের কন্ট্রাক্টর সহ কয়েকজন সেখানে গ্যাস লিকেজটা সারানোর জন্য গিয়েছিল, গিয়ে তারা আক্রান্ত হয়েছে এবং ওয়ার্কিং ডে না থাকার কারণে আসলে এই ডিলের কারণে তারা এই গ্যাস লিকেজে অসুস্থ হয়ে মারা গেছে। ইতিমধ্যে আমরা 7টা ডেড বডি উদ্ধার করা হয়েছে, 5টা পাঠানো হয়েছে, বাকি 2টা পাঠানো হবে। আর আরও কোনো আছে কি না সেটার জন্য ফায়ার সার্ভিস কাজ করছে।
আর এই ঘটনার প্রকৃত কারণ নির্ধারণের জন্য আমরা জেলা প্রশাসন সহ একটা তদন্ত কমিটি করে এটার কারণ উদ্ঘাটন করব এবং এখানে যদি মালিক পক্ষের বা কী কারণে তাদের কোনো গাফিলতি আছে কিনা নাকি এটা নিছকই দুর্ঘটনা, এটার প্রকৃত কারণ আসলে তদন্ত কমিটি করে উদ্ঘাটন করা হবে। এখনও পর্যন্ত আসলে এটা তো বলা সম্ভব না এটা আসলে কী কারণে কি হয়েছে। আমরা প্রাথমিকভাবে যেটা শুনেছি, যে তথ্য পেয়েছি, সেটা থেকে ধারণা করে বলছি। প্রকৃত ঘটনা তদন্ত কমিটি করেই পাওয়া যাবে। এই যে লাশগুলোর কি পোস্টমর্টম করবেন নাকি এদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা পোস্টমর্টমে দিবেন, এরকম কোনো চিন্তাভাবনা আছে কিনা? আচ্ছা, এটা আইনগতভাবে এখন তাদের আত্মীয় স্বজন যদি এটা চায় সেক্ষেত্রে হয়তো এটা ব্যবস্থা নেওয়া যেতে পারে। আচ্ছা, শুনছিলেন আমরা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মহোদয়ের বক্তব্য। এবং একটা বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু এই আমাদের এক গণমাধ্যম কর্মী এনটিভির সাংবাদিক, তিনিও কিন্তু এই গ্যাসে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েছেন, তাকেও কিন্তু খুব দ্রুত মেডিকেল নেওয়া হয়েছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আসলে সকাল থেকেই কিন্তু এখানকার যারা এলাকাবাসী আছে তারা কিন্তু অভিযোগ করে বললো, যদি খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গেট দিয়ে ভিতরে প্রবেশ করার সুযোগ দেওয়া হতো, তাহলে কিন্তু হয়তো তারা এই লাশগুলো যেগুলো আহত হয়েছেন তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে আসলে মেডিকেলে নিতে পারতেন, এমনটাই এলাকাবাসী অভিযোগ করে বলছেন। এবং এলাকাবাসী কিন্তু আরেকটা অভিযোগ করেছেন, সেটি হচ্ছে যে এটি একটা গ্রিন ইয়ার্ড, এরপরও এখানে কোনো অ্যাম্বুলেন্স ছিল না, এটাও কিন্তু তারা অভিযোগ করেছেন। সব কিছু মিলিয়ে যদি বলা হয়, আসলে এটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এইটি সেই জাহাজ, যেই জাহাজটিতে আসলে আক্রান্ত হয়ে 7 জন নিহত হয়েছেন এবং একাধিক আসলে আহত আছেন। তাদের যেই চাকরির রোস্টার আছে সেখানে কিন্তু আজকের তারিখে এই জাহাজের ভিতরে 26 জনের মতো প্রবেশ করেছে, এমনটাই কিন্তু তারা আমাদেরকে আমরা জানতে পেরেছি। এবং এলাকাবাসী বারবার একটি কথা বলছেন, সেটি হচ্ছে যে এটি একটা বড় ইয়ার্ড, এখানে আসলে কোনো ধরনের অ্যাম্বুলেন্স আসলে নাই, সেই বিষয়টি কিন্তু বারবার উঠে এসেছে। এবং একই সাথে নিয়ম অনুযায়ী আজকে কিন্তু সরকারি ছুটির দিন এবং বন্ধ, শিল্প মন্ত্রণালয় থেকে কিন্তু আজকে কিন্তু বন্ধ থাকার কথা। এরপরও কেন আসলে আজকের এই দিনে কাজ চলমান রয়েছে, এটি কিন্তু এলাকাবাসীর প্রশ্ন। এবং বিএসবি, বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনের সভাপতির সাথে কথা বললাম, তারাও আমাদেরকে জানালো আসলে আজকে তো ইয়ার্ড বন্ধ থাকার কথা ছিল, কেন ইয়ার্ডটি খোলা, তারাও কিন্তু এই বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। তবে আসলে এখানে যেই পরিবার যারা নিহত হয়েছেন তারা প্রত্যেকে কিন্তু আশেপাশের এলাকাবাসী, এবং এখানে কিন্তু একটা হৃদয় বিদারক দৃশ্য এই মুহূর্তে অবতরণ করছে। সকালবেলা তারা মাত্র নাস্তা করে কিন্তু আসলে ইয়ার্ডে কাজ করার জন্য এসেছিল, এই মুহূর্তে কিন্তু এই দুর্ঘটনা কিন্তু কোনোভাবেই তারা মানতে পারছে না। তাদের একটাই বক্তব্য, যদি একটা অ্যাম্বুলেন্স পাওয়া যেত কিংবা সেফটির বিষয়টি আগে বিবেচনা করা হতো, তাহলে কিন্তু হয়তো এই জীবনগুলো এইভাবে হারিয়ে যেত না। তবে সর্বোপরি প্রত্যেকেই কিন্তু এখন চাচ্ছেন এই ঘটনাটার একটি সুষ্ঠু তদন্ত হোক এবং কী কারণে এই ঘটনাটি ঘটিয়েছে সেটাও জানুক। আমরা কথা বলেছিলাম এখানকার ইয়ার্ডের মালিকের সাথে, বাপ্পি ওনার নাম, উনি আমাদেরকে বলল আসলে আমি আজকে ছুটির দিন, আমি নিজেও জানি না এই ধরনের কেন ঘটনা ঘটেছে, তবে এই ধরনের ঘটনা যেহেতু ঘটেছে অবশ্যই এটি আমরা তদন্ত করব এবং যেই শ্রমিকরা মারা গেছে তাদেরকে আমরা ক্ষতিপূরণ অবশ্যই দিব। এটাই ছিল আপাতত আমার কাছে ইয়ার্ডে মারা যাওয়ার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দলীয় এবং মন্ত্রীর পদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনও পদত্যাগ করেননি বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, সংবিধান এবং নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে শপথ নেওয়ার আগ পর্যন্ত তার দায়িত্ব পালনে কোনো বাধা নেই। সকালে রাজধানীর গুলিস্তানে জাতীয় কিকবক্সিং প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয়ে রদবদলের খবর সত্য নয় জানিয়ে মন্ত্রী বলেন, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। প্রধানমন্ত্রী যখন চাইবেন তখন মন্ত্রণালয়ে পরিবর্তন আনবেন। এর আগে মন্ত্রী বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার। জানার জন্য বলি, বাংলাদেশের সংবিধান অনুযায়ী যিনি প্রার্থী হবেন উনি প্রার্থিতা জমা দিবেন, ইলেকশন কমিশন বলবে ওনার প্রার্থিতা সঠিক, তারপরে ভোট হবে, ভোটের পরে একজন নির্বাচিত হবেন। ও শপথ নেওয়ার আগ পর্যন্ত কোনো পদত্যাগ করতে হয় না। কাজেই আমাদের দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনও মহাসচিব, উনি এখনও মন্ত্রী, এখনও স্থায়ী কমিটির মেম্বার এবং উনি আমাদের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। রাজধানীতে গ্যাস সংকটের তীব্রতা আরও বেড়েছে। উৎস থেকে সরবরাহ কমে যাওয়ায় গ্যাসের চাপ নেমে গেছে সর্বনিম্ন পর্যায়ে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহন সহ ভাড়ায় চালিত চালকরা। গ্যাস সংকটে তাদের জীবনযাত্রায় পড়েছে ব্যাপক প্রভাব। বিপুল দেবরায়ের রিপোর্ট, জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল।
এভাবেই অলস সময় ও খোশ গল্প করে সময় পার করছেন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের অপেক্ষায় থাকা যানবাহনের চালকরা। রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশনের দৃশ্য এটি। ভোরের আলো ফোটার আগ থেকে গ্যাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষায় রয়েছেন তারা। 4-5 ঘন্টা অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। আবার অনেক ফিলিং স্টেশনে ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড, কোথাও আবার সীমিত পরিমাণে গ্যাস সরবরাহ করা হচ্ছে। আগে আসলে তেল যে দাম বাড়াইছে তেল ঠিক হয়ে গেছে, এখন গ্যাসে আবার যদি দাম বাড়ায় গ্যাসও ঠিক হয়ে যাবে। এটা একটা শয়তানি করতে আছে, অন্য কিছু না। মানে গ্যাস গেলে কই, গ্যাস পাইছি 203 টাকার, কই গেলে চলবো আমাগরে। চালকরা বলছেন গ্যাস সংকটে তাদের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়েছে। 5 ঘন্টা 6 ঘন্টা আমাদের গ্যাস লওয়া লাগে ভাই, তো আমরা কিভাবে চলবো? আমাদের তো সংসার আছে, মাহাজনের জমা আছে। এই যখন লাগাইছি 1 ঘন্টা থেকে বই রয়েছি, আবার এখানে এই যে গ্যাসের দাম 20, 30, 40, 50 টাকা, হ্যাঁ এক চক্কর দিতে পারি না, গ্যাস শেষ হয়ে যাবে। গ্যাসের চাপ না থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করতে পারছেন না বলে জানান সিএনজি ফিলিং স্টেশনের দায়িত্বরত এই কর্মকর্তা। ভোগান্তি তো অনেকদিন ধরেই চলছে, দীর্ঘ লাইন অনেকক্ষণ অপেক্ষা করার পর আসে, কিন্তু আসার পরে ওনারা তুলনামূলকভাবে গ্যাসটা পাচ্ছে না। এদিকে গ্যাস সংকটের কারণে রাস্তায় কমে গেছে ভাড়ায় চালিত বিভিন্ন পরিবহন, এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে মহাখালীতে রয়েছেন সহকর্মী বিপুল দেবরায়, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। বিপুল, সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট কেমন দেখছেন, সেই সাথে চালকরা কি বলছেন জানাবেন। এরা গ্যাস সংকটের যে বিষয়টি সেটা আরও তীব্র আকার ধারণ করেছে। বেলা বাড়ার সাথে সাথে অধিকাংশ ফিলিং স্টেশন যেগুলো রয়েছে সেগুলো একবারে বন্ধ হয়ে গেছে। আমি যে ফিলিং স্টেশনে আছে মহাখালী ইউরেকা এন্টারপ্রাইজ, সেটি আমরা দেখেছি দুপুর 12টা নাগাদ পর্যন্ত এখানে গ্যাস দেওয়া হচ্ছিল, কিন্তু 12টার পর হঠাৎ করে কোনো কারণ ছাড়াই একেবারে সবগুলো গ্যাস বন্ধ হয়ে গেছে এবং কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে তাদের গ্যাসের চাপ এতভাবে কমে গেছে যে আসলে গ্যাস দেওয়ার যে সক্ষমতা সেটি এখন নেই। অর্থাৎ চালকগুলো প্রায় 4-5 ঘন্টা ধরে অপেক্ষা করার পর ফিলিং স্টেশনে আসার পর তারা যখন নেওয়া শুরু করলো তখন কিন্তু গ্যাসটা চলে গেল। অর্থাৎ এদের ভোগান্তির যে চিত্র সেটি ক্যামেরার চোখে যদি একটু দেখানোর চেষ্টা করি, যে এখানে তারা কেউ দাঁড়িয়ে আছে, কেউ খোশ গল্প করছে, কেউ বসে আছে, এবং তাদের যে ভাগ্য নিয়ে যে বিষয়, অর্থাৎ যারা ভাড়া চালিত চালক রয়েছে তারা বলছেন যে তাদের আজকের দিনটি, বিশেষ করে সকাল থেকে যে গ্যাস নিতে, মধ্যরাত থেকে গ্যাস নিতে এবং 3টা-4টা থেকে গ্যাস নেওয়ার জন্য যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান এখনও পর্যন্ত ঘটেনি। এবং সেক্ষেত্রে তারা কখন গ্যাসটা পাবে, কখন তারা গাড়িটা চালাবে এবং তারা কখন সেটা চালানোর পরে সেই টাকা দিয়ে তারা সংসারের জন্য বাজার করবে। ক্যামেরার চোখে যে দেখানোর চেষ্টা করি যে আসলে এইভাবেই ড্রাইভার বা চালকরা কিন্তু ঘুমাচ্ছেন, অর্থাৎ গাড়ির মধ্যে গ্যাসের সিরিয়াল দিয়ে, কিন্তু পাম্পে কিন্তু কোনো গ্যাস নেই। অর্থাৎ এই যে দুর্বিষহ একটা জীবনযাত্রা এখানে যাচ্ছে, প্রতিটা রাজধানীর স্টেশনগুলো যে আমরা দেখেছি সেই প্রত্যেকটা স্টেশনের কিন্তু চিত্র কিন্তু এখন এই ধরনের। এবং আমরা যতটুকু খবর পেয়েছি, কুড়িল বিশ্ব রোডের যে রাস্তায় যে সড়কগুলোতে যে পাম্পগুলো রয়েছে, ফিলিং স্টেশনগুলো রয়েছে, সেগুলো একেবারে বন্ধ হয়ে গেছে এবং অন্যান্য যে জায়গা রয়েছে সেটিরও কিন্তু চিত্র একই। এখানকার কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে কবে নাগাদ গ্যাস আসবে সেটা কিন্তু তারা এখনও বলতে পারছে না। তারা তিতাস গ্যাস হতে শুরু করে যেখান থেকে তারা গ্যাস নিয়ে আসা হয় বা চাপটা বাড়ে সেখানে যোগাযোগ করার চেষ্টা করছেন, কিন্তু সেই চেষ্টা কখন তারা সমাধান হতে পারে তেমন একটা তারা জানে না এখনও। তাই সরকারের পক্ষ থেকে যদি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে যদি সেটি নির্দেশনা দেওয়া হয় ওইভাবে, তাহলে হয়তো সেটা পরিপূর্ণভাবে সবাই গ্যাস পেতে পারে, এমনটা তারা দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সত্য। ধন্যবাদ আপনাকে। গাজীপুরের কালিয়াকৈরে লোডশেডিং ও গ্যাস সংকটে ধুঁকছে জনজীবন ও ক্ষুদ্র মাঝারি শিল্প খাত। দিনে ও রাতে 5 থেকে 7 ঘন্টা এবং গ্রামগঞ্জে 9 থেকে 10 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। পাশাপাশি বাসাবাড়ি ও সিএনজি পাম্পেও রয়েছে তীব্র গ্যাস সংকট। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। অন্যদিকে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি এবং কারিগরি ত্রুটিকে এই সংকটের কারণ জানিয়েছে কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ জোনাল অফিস। বিদ্যুতের কারণে আমরা কাস্টমারে ভালো মতন কাপড় তুলে দিতে পারতেছি না, ঠিক মতন ডেলিভারি দিতে পারতেছি। বিদ্যুৎ না থাকলে আমাদের ক্ষুদ্র ব্যবসায় সমস্যা হয়। এই যখন বিদ্যুৎ মনে করে না থাকলে অন্ধকারের মধ্যে আলোকিত না থাকলে একটা কাস্টমার আসে না। গ্যাসের যে অবস্থা, বাসা বাড়িতে নাই, সিএনজিতে নাই, গাড়ি অচল হয়ে যাবে আর 2-1 দিনের মধ্যে।
বাগেরহাটের মোড়লগঞ্জের বাসিন্দা সোহরাব হোসেন শিকদার জীবিত হলেও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তিনি মৃত। ঠিকানা স্থানান্তর করতে গেলে নির্বাচন অফিস তাকে জানায় 5 বছর আগে তিনি মারা গেছেন। জীবিত প্রমাণের কাগজপত্র সংগ্রহে 2 বছর হয়রানির পর সোহরাব হোসেন এখন ঘুরছেন নির্বাচন কমিশনে, তবু মিলছে না সমাধান। শুধু সোহরাব হোসেন না, জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে মানুষের ভোগান্তি চরমে। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ বলেন, গত 1 বছরে বিপুল পরিমাণ আবেদন নিষ্পত্তি করা হয়েছে। আতিকা রহমানের রিপোর্ট। সোহরাব হোসেন শিকদার, বয়স 77 বছর, বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলায়। জীবিত হলেও নির্বাচন কমিশনের কাছে তিনি মৃত। 2010 সালে জাতীয় পরিচয়পত্র পান তিনি। 2021 সালে পাবনা থেকে নিজ উপজেলা মোড়লগঞ্জে ঠিকানা স্থানান্তর করতে গেলে পাবনা নির্বাচন অফিস জানায় 5 বছর আগে তিনি মারা গেছেন। কেন মৃত বা কেনই ভুতুরে কাণ্ড, এর কোনো উত্তর দিতে পারেনি পাবনা ও খুলনা নির্বাচন অফিস। এরপর শুরু হয় ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন দপ্তরে গিয়ে প্রমাণপত্র নেয়া যে তিনি সত্যিই বেঁচে আছেন। সে বলল যে আপনি মৃত্যু। আমি বলতে তাহলে মৃত্যু যদি আমি হয়ে থাকি তাহলে প্রমাণ, তাহলে আপনি প্রত্যয়নপত্র দেন। 4-5 বছর ঘোরানোর পরে ট্রান্সফার হয়েছে, হওয়ার পরে এখন দেখতেছি ওটা মৃত দেখাচ্ছে। পরে আমাদের ওখানে নির্বাচন অফিসে গেছি, ওরাও প্রায় আমাদের 8-9 মাস ঘুরাই বলতেছে এখন এটা সম্ভব না, আপনারা ঢাকায় মেইন অফিসে জানান। চলতেও পারে না, একা একা চোখেও দেখে না। জীবিত থাকার প্রমাণপত্র নিয়ে নির্বাচন কমিশনে আবেদন করেও 4 বছরের পরিচয়পত্র সংশোধন করতে পারেনি সোহরাব হোসেন। দীর্ঘদিন ধরে আগারগাঁও নির্বাচন অফিসে মেয়েকে নিয়ে ঘুরছেন এই বৃদ্ধ। ওখানে মেলা যাচাই বাছাই হয়েছে, লাস্টে উনি মেলা টাইম আসা দিয়ে 10 বার ঘুরেছে আমার বাড়ি 3 মাইল দূর। মেম্বার চেয়ারম্যানের কাছে নিছি, তারা তো বলতেছে জীবিত, তারা লিখিত দিচ্ছে। ওখান থেকেও সরজমিনে তারা এসে যাচাই করে দেখছে যে কি সেই লোক না অন্য লোক, দেখছে না এই সেই লোক, অথচ তারা কিছু পারবে না। শুধু সোহরাব হোসেন নন, জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন নাগরিকরা। কারো আঙ্গুলের ছাপে মিল নেই, নামের বানান ভুল, ঠিকানা বা বয়স পরিবর্তন করতে চাইলেও সহজে মিলে না সমাধান। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করলেন ভুক্তভোগীরা। কথাটাতে আমি ভোটার হয়েছি, এখনো পাই না, অনলাইনে হয় নাই। এখন আমার বাচ্চা ভর্তি করবো, আমার নামও ভুল করে রাখছে। ভোটার হচ্ছে বরিশাল বিভাগ, অর্থাৎ পটুয়াখালী জেলা। আর এই সমস্যা ভুগতেছি দীর্ঘ 5-6 বছরের বেশি হচ্ছে। প্রতিবার আবেদন করে বাতিল করে দেয়। আমি ডকুমেন্ট যতগুলো আছে দেওয়ার, অতগুলো প্রত্যেকটা ডকুমেন্ট ওখানে কি করছি, সাবমিট করছি, কিন্তু তারপরও এটা বাতিল করে দেয়। নির্বাচন কমিশন সচিব বললেন, গত 1 বছরে এনআইডি সংশোধন কাজে গতি এসেছে। আবেদন দ্রুত নিষ্পত্তি করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। একজন ভোটারকে মৃত বলা হচ্ছে কেন, ডেড ভোটার বলা হচ্ছে কেন? এই তথ্যটা কে দিচ্ছেন? তার নিকটাত্মীয় দিচ্ছেন। এখন নিকটাত্মীয় যদি আমি কোনো কারণে দিয়ে থাকেন, সেটা দুর্ভাগ্যজনক, এবং আমরা এটা জানা মাত্র যাচাই বাছাই করে আমরা সংশোধন করে দিই। যাচাই বাছাইয়ের জন্য ডিলেটা হবেই, অন্ততপক্ষে তার একটা স্থানীয় প্রতিনিধির একটা সার্টিফিকেশন, আঙুলের ছাপ এবং রেটিনা স্ক্যান করেই আমরা তো স্ট্যাটাসগুলো চেঞ্জ করছি। এটা আমাদেরকে নলেজে দিয়ে নিলে আমরা সেই কর্মকর্তার বিরুদ্ধে কেন হয়রানি করছেন সে ব্যবস্থা নিচ্ছি। নামের বানান বা সার্টিফিকেট অনুযায়ী বয়স সংশোধন উপজেলা নির্বাচন কার্যালয়ে নিষ্পত্তি করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানালেন সচিব। আতিকা রহমান, RTV, ঢাকা। 4100 কিলোমিটারেরও বেশি দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্ত। দুই পাশে কোটি মানুষের বসবাস, অথচ সেই সীমান্তই বারবার হয়ে উঠছে মৃত্যুর রেখা। পরিসংখ্যান বলছে, 1.5 যুগে সীমান্তের ওপার থেকে বিএসএফ এর গুলিতে একে একে পড়েছে 5 শতাধিক লাশ। বিশ্লেষকরা বলছেন, এই প্রাণহানি থামাতে বাংলাদেশকে নিতে হবে আরও শক্ত অবস্থান, আর ভারতের প্রতি পরামর্শ প্রাণঘাতী আচরণ থেকে সরে আসার। শাকিলা করিমের রিপোর্ট। বাংলাদেশ ভারত কাঁটাতারের বেড়া শুধু দুই দেশের ভূখণ্ডকে আলাদা করেছে, কিন্তু সীমান্তের দুই পাশের মানুষের জীবিকা, আত্মীয়তার সম্পর্ক থেকে আকাশ বাতাস পানি সব মিলিয়ে প্রতিদিনের বাস্তবতাকে আলাদা করতে পারেনি। আর সেই সীমান্তেই যখন গুলির শব্দ শোনা যায়, তখন এক একটি পরিবারে নেমে আসে চিরস্থায়ী অন্ধকার। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রাম সীমান্তে কাঁটাতারে ঝুলে থাকা 15 বছরের ফেলানির নিথর দেহ আজও সীমান্ত হত্যার সবচেয়ে নির্মম প্রতীক। আর সাম্প্রতিক শিকার তারা মিয়া। বছর বদলেছে, নাম বদলেছে, বদলেনি বিএসএফ এর আচরণ। সরকার এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2009 সাল থেকে 2026 পর্যন্ত বিএসএফ এর গুলিতে 5 শতাধিক বাংলাদেশি নিহত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, এসব ঘটনাকে আর বিচ্ছিন্ন হিসেবে দেখার সুযোগ নেই। ভারতের যে সংবিধান, ভারতের যে আইন, ভারত যেসব আন্তর্জাতিক চুক্তি সই করেছে,
সবগুলার একেবারে বিরুদ্ধে। নিয়মটা হলো যতক্ষণ সে যদি অস্ত্র ব্যবহার না করে তাহলে তো আমি তাকে কোনোভাবেই মারতে পারছি না, তাহলে পুরোটাই আনলফুল কিলিং হচ্ছে। তাদের মতে সীমান্ত অপরাধ দুই দেশের জন্যই বাস্তব সমস্যা। এসব মাথায় রেখে নিরাপত্তা নিশ্চিত করতে হবে বিজিবি বিএসএফকে। লিথাল ওয়েপন সীমান্তরক্ষীর ব্যবহার করবে এইটা কোনোভাবেই অনুমোদন যোগ্য নয়। আমরা যা করতে পারি সেটা হলো কূটনৈতিক চাপ দিতে হবে, এবং এই কূটনৈতিক চাপটা সরাসরি দ্বিপাক্ষিকভাবেও দেয়া যায়, আবার আন্তর্জাতিকভাবেও এই কূটনৈতিক চাপটা দিতে হবে। প্রতিটি হত্যার জন্য আলাদা ফলো আপ থাকা দরকার উল্লেখ করে বিশ্লেষকরা বলেন, ভারতের সঙ্গে পাকিস্তানের মতো যুদ্ধরত রাষ্ট্র নয় বাংলাদেশ, বরং দীর্ঘদিনের কূটনৈতিক অংশীদার। শুধুমাত্র এই বাংলাদেশের বর্ডারে তারা কেমন জানি একটা হিংস্র হয়ে ওঠে, যা অন্যান্য বর্ডারে হয় না। কিছু ইলিগাল বর্ডার পাসিং হয়, এটা সারা বিশ্বেই হয়। ইলিগাল বর্ডার পাসিংটা বন্ধ করার একটা ব্যবস্থা করতে হবে। যদি কেউ একটা পা যদি বাইরে ফেলে তাকে গুলি করে মেরে ফেলা হবে, এটা আসলে পুরোপুরি মানবাধিকার লঙ্ঘন বলে আমি মনে করি। একই সঙ্গে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে বিএসএফ সদস্যদের জবাবদিহিতা কাঠামো তৈরির পরামর্শ ভারত সরকারের প্রতি। অলমোস্ট 100% এর কোনো বিচার হয় না। কিলিং হয়তো হয়ে গেছে, সে তো ভয় পেয়েছে, এত মেরেছে। ওই যে ফেলানির কাহিনী তো আমরা জানলাম, হ্যাঁ বিচার টেচার হলো কিছুটা, যেহেতু জনমত তৈরি করা হয়েছিল, তারপর দেখা গেল না সে ছাড় পেয়ে গেছে, তাই তো। তো আমার কাছে যে ওই যে ছাড় পেয়ে যায় তাতে আবার এই উৎসাহী থাকে যে আমি এটা মানলেও আমার কোনো ক্ষতি হবে না। সীমান্তে প্রাণহানি বন্ধে বাংলাদেশ সরকার বারবার আহ্বান জানালেও কথা রাখেনি ভারত, শুধু আশ্বাসেই বেঁধে রেখেছে কূটনৈতিক সম্পর্ক। শাকিলা করিম, RTV, ঢাকা। নিত্যপণ্যের বাজারে নেই স্বস্তি। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে ডিম, মুরগি ও বেশ কয়েকটি প্রয়োজনীয় পণ্যের দাম। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। ব্যবসায়ীরা দিচ্ছেন সরবরাহ কম থাকার অজুহাত। এদিকে আয় না বাড়লেও নিত্যপণ্যের বাজারের চলমান ঊর্ধ্বগতি ও বিকল্প জ্বালানি ব্যবহারে ব্যয় বেড়ে বিপাকে সাধারণ ক্রেতারা। তাদের দাবি নিয়মিত বাজার মনিটরিং ও কঠোর নজরদারির। মোহাম্মদ সাইমের রিপোর্ট। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে ডিম, মুরগি ও বেশ কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্য। সঙ্গে গ্যাস সংকটে মধ্যবিত্ত পরিবারের নাভিশ্বাস উঠেছে। গরিবের আমিষের চাহিদা মেটায় ডিম। সেই ডিমের দামও 2 সপ্তাহ ধরে ডজনের দাম বেড়ে বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। লাল ডিম হইলো 140 টাকা ডজন, আর হালি হইলো 48 টাকা ডজন, সাদা হইলো 130 টাকা ডজন। আমরা দেশি বিক্রি করতেছি 630 টাকা, আর ব্রয়লার 190 টাকা। শুধু আমিষ নয়, বাড়তি দাম গুনতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতেও। মাছের দামও চড়া, মানে আমাদের সাধারণ মানুষের জন্য আর কি একটু কষ্ট। বাজেট নিয়ে আসতে হয়, তারপরে যাইতে হয়, আর কিছু তো করার নেই, খাইতে তো হবেই। ক্রয় সীমার আস্তে আস্তে বাইরে চলে যাচ্ছে আর কি। এইভাবে চলতে থাকলে ইনকাম তো এক জায়গায় বসে আছে। ভরা মৌসুমেও লাগামহীন মাছের বাজার। 200 টাকার নিচে নেই কোনো মাছ। পাঙ্গাস আছে 180 থেকে 200 টাকা, কাতলা আছে 300 টাকা, আবার জাদা কাতল নিলে একটু দাম বেশি হয়, মরাগুলা 300 করে বিক্রি করতেছে। এদিকে সব ধরনের চালের দাম স্থিতিশীল থাকলেও 60 থেকে 80 টাকা বেড়ে 215 থেকে 230 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পোলাও চাল। সিদ্ধ চালের দাম বাড়ে না, তো পোলাও চালের দামটা একটু বাড়তির দিকে, যে বাড়াটা ছিল ওই বাড়ার মতনই আছে, আর কমে নেই। আয় না বাড়লেও বেড়েছে জীবনযাত্রার ব্যয়। এমন বাস্তবতায় নাভিশ্বাস উঠেছে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের। নিয়মিত বাজার মনিটরিং ও কঠোর নজরদারির দাবি তাদের। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।